হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রাজস্থান রয়্যালস গতকাল অর্থাৎ 16 এপ্রিল আইপিএল 2024 যে ম্যাচটা ছিল সেই ম্যাচটার রিভিউ নিয়ে চলে এসেছে এই ভিডিওতে। তো গতকালকের ম্যাচটা নিয়ে যদি কথা বলি, রাজস্থান রয়্যালস কিন্তু জিতে গেছে ম্যাচটা 2 উইকেটে। কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর তারা শেষ পর্যন্ত লড়াই করেও কিন্তু আরআরকে অর্থাৎ রাজস্থান রয়্যালসকে হারাতে পারলো না। তবে একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে, দুটো টিমই দারুণ ক্রিকেট খেলেছে এবং পয়েন্টস টেবিলের ফার্স্টে এবং সেকেন্ডে থাকা দুটো টিম যদি একে অপরের এগেনস্টে খেলতে নামে কোনো ম্যাচে, এই রকম ম্যাচে কিন্তু আমরা দেখার এক্সপেকটেশন রাখি। দুর্দান্ত ক্রিকেট খেলেছে দুটো দলই, একটা দলকে জিততেই হতো রাজস্থান রয়্যালস, সেক্ষেত্রে ম্যাচটা জিতে গেছে। কলকাতা নাইট রাইডার্স তারাও কিন্তু ভালো ক্রিকেট খেলেছে, তারা ম্যাচটা হেরে গেছে একটুর জন্য। শেষ ওভার পর্যন্ত, শুধু শেষ ওভার নয়, শেষ ওভারের শেষ বল পর্যন্ত কিন্তু ম্যাচটা গেছে, যেখানে লাস্ট ওভারের লাস্ট বলে রাজস্থান রয়্যালসের দরকার ছিল 1 রান, অর্থাৎ 1 বলে 1 রান দরকার ছিল এবং সেই রানটা কিন্তু রাজস্থান রয়্যালস করে দেয় এবং ম্যাচটা কিন্তু তারা 2 উইকেটে জিতে যায়। দুটো দলেরই একটি করে প্লেয়ার গতকালকের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, যেখানে কেকেআর এর হয়ে সেঞ্চুরি করেছিলেন সুনীল নারায়ণ। সত্যি ভাবতেও কিন্তু অবাক লাগে যে সুনীল নারায়ণের মতো প্লেয়ার তিনি সেঞ্চুরি করেছেন, তাও আবার এমন একটা টিমের বোলিং অ্যাটাকের এগেনস্টে যে টিমটার বোলিং অ্যাটাক কিন্তু দুর্ধর্ষ। রাজস্থান রয়্যালসের বোলিং অ্যাটাক, সেখানে চিন্তা করো ট্রেন্ট বোল্টের মতো বোলার রয়েছেন, আভেশ খান রয়েছেন, চাহাল রয়েছেন, অশ্বিন গতকালকের ম্যাচ খেলেছিলেন, তো কুলদীপ সেন ছিলেন। তো এই সমস্ত বোলারের এগেনস্টে ব্যাট করে সেঞ্চুরি করা একটা টি20 ম্যাচে দারুণ ব্যাপার। এবং সেটা কে করেছেন? সুনীল নারায়ণ। যে সুনীল নারায়ণ কিন্তু আইপিএল এ এসেছিলেন, যখন প্রথম তিনি কেকেআর এর দলে এসেছিলেন তখন কেকেআর এর ক্যাপ্টেন ছিলেন সেই সময় গৌতম গম্ভীর, তিনি কিন্তু মেনলি অ্যাজ আ বোলার কেকেআর এর টিমে এসেছিলেন। সুনীল নারায়ণ কিন্তু বেশ বড় বড় শট মারতে পারতেন, পাওয়ারফুল হিটার, একজন বড় শট খেলতে পারতেন, যার জন্য তাকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে এনে কিন্তু পিঞ্চ হিটার হিসেবে ইউজ করা হতো। এবং গতকালকের ম্যাচে তিনি পিঞ্চ হিটিং করতে এসেছিলেন, বাট যেভাবে তিনি ব্যাটিং করেছে, শুধুমাত্র যে বল দেখে আনাতাবড়ি শট মেরেছেন তা নয়, কালকে কিন্তু একজন প্রপার ব্যাটসম্যানের মতো তিনি ব্যাটিং করেছেন। দারুণ ইনিংস ছিল, বাট ইনিংসটা সেভাবে কোনো কাজে লাগলো না বলা যায়। সুনীল নারায়ণের এরকম একটা দুর্দান্ত 100 রান কোনো কাজে এলো না, কারণ কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স কিন্তু ম্যাচটা গতকালকের ম্যাচে রাজস্থান রয়্যালসের এগেনস্টে হেরে গেল। এবং রাজস্থান রয়্যালসের হয়ে যিনি সেঞ্চুরি করেছেন, জস বাটলার, সত্যি একটা বসের মতোই ইনিংস কিন্তু খেলেছেন, যেখানে একটা টাইম মনে হচ্ছিল কেকেআর এর হাতে ম্যাচটা চলে এসছে। সেখান থেকে জস বাটলার যেভাবে ব্যাটিং করলেন, যেভাবে সেঞ্চুরি করলেন, দারুণ একটা সেঞ্চুরি, শেষ পর্যন্ত নট আউট থেকে নিজের টিমকে জেতালেন, রাজস্থান রয়্যালসকে জেতালেন। অনবদ্য ব্যাটিং করেছেন জস বাটলার গতকালকের ম্যাচে। এবং একটা টাইম এমন ছিল যে সময় জস বাটলার ব্যাটিং করছেন এবং নন স্ট্রাইকার এন্ডে কিন্তু কোনো প্রপার ব্যাটসম্যান ছিল না, বোলার খেলছিলেন, তো তিনি সেই বোলারদের স্ট্রাইকও দিতে পারছিলেন না, ডট বল হচ্ছিল, বাট সেই ডট বলের প্রেশারটা কিন্তু নিজের উপর তিনি আসতে দেননি। তিনি নিজের উপর একটা বিশ্বাস রেখেছিলেন যে এই রানটা চেজ উনি করতে হয়তো পারবেন, সেই বিশ্বাসটা, সেলফ বিলিফটা ওনার মধ্যে ছিল এবং সেটা কিন্তু তিনি করে দেখালেন। একটা দুর্দান্ত ইনিংস জশ বাটলারের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি এবং সুনীল নারায়ণের কাছ থেকেও আমরা গতকালকের ম্যাচে দেখতে পেয়েছি। তো গতকালকের ম্যাচ নিয়ে এবার যদি একটু বিশদে কথা বলি, তো ইডেন গার্ডেন্সের মাঠে খেলা ছিল। আমি ম্যাচ প্রিভিউয়ের ভিডিওতেও বলেছিলাম যে ক্যাপ্টেনই টস জিতবে তারা হয়তো প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে, কারণ ইডেন গার্ডেন্সের মাঠটা ছোট এবং চেস করতে কিন্তু সুবিধে হয় ইডেন গার্ডেন্সের মাঠে। এবং রাতের দিকে কিন্তু ইডেন গার্ডেন্সে শিশির পড়ার একটা সম্ভাবনা থাকে এবং শিশির পড়লে কিন্তু ইডেন গার্ডেনের পিচ ব্যাটিং সহায়ক হয়ে যায়, ব্যাটসম্যানদের শট খেলতে সুবিধে হয় এবং বোলারদের জন্য কিন্তু প্রবলেম হয়ে যায় বল করতে। যদিও গতকালকের ম্যাচে কিন্তু সেভাবে আমি শিশির পড়তে দেখিনি ইডেন গার্ডেন্সের মাঠে, টিভিতে যখন খেলা দেখছিলাম তখনও কিন্তু মনে হচ্ছিল যে গতকালকের ম্যাচে ইডেন গার্ডেন্সের মাঠে কিন্তু সেভাবে শিশির পড়েনি। সেক্ষেত্রে কলকাতার বোলারদের জন্য কিন্তু এটা একটা পজিটিভ দিক ছিল, যেটার সুবিধা তারা ডেফিনেটলি পেয়েছে, বাট সেই সুবিধাটাকে কিন্তু খুব একটা ভালোভাবে তারা কাজে লাগাতে পারলো না। সুবিধাটা পেলেও সেরকম ভাবে ভালো বল কিন্তু কেকেআর এর বোলাররা করতে পারেনি। রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা কিন্তু স্পেশালি জশ বাটলার কিন্তু দারুণ ব্যাটিং করে রাজস্থান রয়্যালসকে ম্যাচটা জিতিয়ে দিয়েছেন। তো রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন কিন্তু টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন, কেকেআর ব্যাটিং করতে আসে এবং কেকেআর এর ফার্স্ট 11-এ কিন্তু সেরকম কোনো চেঞ্জ ছিল না, আনচেঞ্জড একটা 11 কিন্তু কেকেআর নামে ছিল। উইনিং কম্বিনেশন কিন্তু তারা ভাঙতে চায়নি। অপরদিকে রাজস্থান রয়্যালসের টিমে কিন্তু আমরা একটা মাত্র ফরেন বোলারকে দেখতে পাই,
শুধুমাত্র ট্রেন্ট বোল্ট ছিলেন। নান্দ্রে বার্গার বা কেশব মহারাজকে কিন্তু গতকালকের ম্যাচে রাজস্থান রয়্যালস খেলায়নি, বরং রহমান পাওয়ালকে তারা দলে রেখেছিল। ব্যাটিংটাকে আরো পাওয়ারফুল করতে চেয়েছিল, স্ট্রেংথ বাড়াতে চেয়েছিল ব্যাটিং, এবং জশ বাটলারকে কিন্তু তারা ইম্প্যাক্ট সাব হিসাবে গতকালকের ম্যাচে ইউজ করেছিল। ফিল্ডিং করার সময় জশ বাটলার কিন্তু মাঠে ছিলেন না, তার একটা হালকা ইঞ্জুরি ছিল এবং তাকে প্রোটেক্ট করা হচ্ছিল সেই ইঞ্জুরিটা থেকে। যখন ব্যাটিং করতে আসে রাজস্থান রয়্যালস তখন কিন্তু ইম্প্যাক্ট সাব হিসাবে নামেন জশ বাটলার, এবং ইম্প্যাক্ট সাব হিসাবে নেমে যে ইম্প্যাক্টটা রাখেন গেমের ওপর চমৎকার ছিল। তার ইম্প্যাক্টের জেরে কিন্তু রাজস্থান রয়্যালস গতকালকের ম্যাচটা কেকেআরকে হারিয়ে দিয়েছিল। তো কেকেআর ব্যাট করতে আসে, ফিল সল্ট এবং সুনীল নারায়ণ ব্যাটিং এ নামেন, ওপেনিং এ নামেন। ফিল সল্ট ফার্স্ট ওভারেই আউট হয়ে যেতেন। রিয়ান পারাগ, আমার যতদূর মনে পড়ছে, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, রিয়ান পারাগ কিন্তু ক্যাচ ফেলে দেন। যদি ক্যাচটা ধরে নিতেন ফিল সল্ট কিন্তু প্রথম ওভারেই আউট হয়ে যেতেন 0 রান করে। তো যাই হোক, সেখানে তিনি বেঁচে যান ফিল সল্ট, বাট তারপরেও কিন্তু ফিল সল্ট নিজের ইনিংসটাকে বড় করতে পারেনি। 13 বলে 10 রান করে আউট হয়ে যান আবেশ খানের বলে। আবেশ খান বল করেন এবং আবেশ খানই ক্যাচ নেন, একটা দুর্দান্ত ক্যাচ ছিল, এক হাতে ক্যাচ নিয়েছিলেন। তো 13 বলে 10 রান করে আউট হন ফিল সল্ট। এরপরে নামেন অঙ্কুরিশ রঘুবংশী। রঘুবংশীর সাথে সুনীল নারায়ণের একটা খুব সুন্দর পার্টনারশিপ হয়, যেখানে রঘুবংশী কিছু গর্জিয়াস শট খেলেন, সুনীল নারায়ণও পাওয়ারফুল ব্যাটিং করছিলেন, 4-6 মারছিলেন। রঘুবংশী কিন্তু আউট হন 18 বলে 30 রান করে। কুলদীপ সেনের বলে তিনি আউট হন, অশ্বিন ক্যাচ নেন এবং রঘুবংশী 18 বলে 30 রানের একটা বেশ ঝকঝকে তকতকে ইনিংস কিন্তু খেলেন। এরপর নামেন শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারের সাথেও নারায়ণের একটা ছোট পার্টনারশিপ হয়, বাট তারপর কিন্তু শ্রেয়াস আইয়ারও আউট হয়ে যান 7 বলে 11 রান করে চাহালের বলে। এলবিডব্লিউ আউট হন। একদিক থেকে উইকেট পড়ছিল, বাট সুনীল নারায়ণ কিন্তু অপর দিক থেকে বড় বড় শট খেলেই চলেছিলেন, দারুণ ব্যাটিং করছিলেন সুনীল নারায়ণ। তো শ্রেয়াস আইয়ার আউট হওয়ার পরে কিন্তু আসেন আন্দ্রে রাসেল। রাসেলের সাথেও নারায়ণের একটা বেশ ভালো পার্টনারশিপ হয়। রাসেলও কিন্তু আউট হয়ে যান 10 বলে 13 রান করে। ইতিমধ্যে কিন্তু সুনীল নারায়ণ নিজের সেঞ্চুরি কমপ্লিট করে ফেলেছিলেন এবং তখনও কিন্তু বেশ ভালো ব্যাটিং করছিলেন, এবং একটা সময় কিন্তু কেকেআর এর স্কোর ছিল 16 ওভারে, আমার যতদূর মনে পড়ছে 3 উইকেট খুইয়ে 184। তখন রাসেল এবং নারায়ণ কিন্তু ক্রিজে ছিলেন। আমি এক্সপেক্ট করছিলাম যে লাস্ট 4 ওভারে কেকেআর এর কাছে এখন অনেকগুলো উইকেট পড়ে রয়েছে, রাসেল ছিলেন, নারায়ণ ছিলেন, হয়তো 4 ওভারে 50-55 করতে পারবে কেকেআর এবং স্কোরটা মোটামুটি 230 পেরিয়ে যাবে, অ্যাটলিস্ট 235 240 এরকম রান কিন্তু কেকেআর করবে, বাট সেটা কিন্তু হয়নি। যেমনটা বললাম, রাসেল আউট হয়ে যান আবেশ খানের বলে। রাসেলকে কিন্তু অফ স্টাম্পের অনেকটা বাইরে বল করা হচ্ছিল এবং সেই ট্র্যাপেই কিন্তু আউট হয়ে যান। ভালো প্ল্যানিং ছিল রাসেলের এগেনস্টে, আবেশ খান আউট করেন রাসেলকে। এরপরে নামেন রিঙ্কু সিং, বাট রাসেলের আউট হওয়ার পরেই কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু নারায়ণও আউট হয়ে যান এবং একটা দুর্দান্ত ইনিংসের পরিসমাপ্তি ঘটে। 56 বলে 109 রান করেন সুনীল নারায়ণ, 6টা ছক্কা 13টা 4। ট্রেন্ট বোল্টের বলে তিনি বোল্ট হন, একটা দারুণ বল ছিল এবং একটা দারুণ ইনিংস। রিঙ্কু সিং ছিলেন, তার সাথে খেলছিলেন ভেঙ্কটেশ আইয়ার। নারায়ণের আউট হওয়ার পর কিন্তু ভেঙ্কটেশ আইয়ার নামেন, তিনিও খুব একটা বেশি কিছু করতে পারেনি, 6 বলে 8 রান করে আউট হয়ে যান, তাকেও আউট করেন কুলদীপ সেন। তারপরে নামেন রমনদীপ সিং। রিঙ্কু সিং শেষে একটা ছোট ক্যামিও ইনিংস খেলার চেষ্টা করেন, খেলেনও, 9 বলে 20 রান করে নট আউট থাকেন, 2টো 6 এবং একটা 4 মেরেছিলেন রিঙ্কু সিং। অপরদিকে রমনদীপ সিং তিনিও নট আউট থাকেন 1 বলে 1 রান করে। তো এইভাবে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর 6 উইকেট খুইয়ে 20 ওভার শেষে 223 রান করে, যেখানে আমার মনে হয়েছিল কেকেআর এর যেরকম স্কোর ছিল 16 ওভারের শেষে এবং যতগুলো উইকেট পড়েছিল, কেকেআর এর কিন্তু এখান থেকে অ্যাটলিস্ট 235 বা 240 রান করা উচিত ছিল। তো 10 থেকে 15 রান শর্ট কিন্তু আমার মনে হয়েছিল কেকেআর এর এই ইনিংসটা দেখার পর। তো রাজস্থান রয়্যালসের বোলিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, বোল্ট 4 ওভারে 31 রান দিয়ে 1টি উইকেট নেন, ভালো বোলিং করেছেন। আবেশ খান 4 ওভারে 35 রান দিয়ে 2টি উইকেট নেন। কুলদীপ সেন 4 ওভারে 46 রান দিয়ে 2টি উইকেট পান। চাহাল 4 ওভারে 54 রান দেন, 1টি উইকেট পান। শ্রেয়াস আইয়ারের উইকেটটা অশ্বিন 4 ওভারে 49 রান দেন, কোনো উইকেট কিন্তু তিনি পাননি। তো এই ছিল রাজস্থান রয়্যালসের বোলারদের বোলিং পারফরমেন্স। তো এরপর রাজস্থান রয়্যালস ব্যাট করতে আসে এবং ইম্প্যাক্ট সাব হিসাবে নামেন জশ বাটলার, তার সাথে ছিলেন যশস্বী জয়সওয়াল, দুজন ওপেন করতে আসেন। জয়সওয়াল কিন্তু এবারের আইপিএলে খুব একটা ভালো ফর্মে নেই, তিনি গতকালকের ম্যাচে কিছু বড় শট মারার চেষ্টা করেন কিন্তু 9 বলে 19 রান করে আউট হয়ে যান। বৈভব অরোরা তাকে আউট করেন, ভেঙ্কটেশ আইয়ার ক্যাচ নেন। এরপরে সঞ্জু স্যামসন নামেন, ক্যাপ্টেন রাজস্থান রয়্যালসের, তিনিও বেশি কিছু করতে পারেননি, 8 বলে 12 করে আউট হয়ে যান। হর্ষিত রানা তাকে আউট করেন
এবং তখন মনে হচ্ছিল যে কেকেআর কিন্তু বেশ ভালো শুরু একটা পেয়ে গেছে, দুটো বড় উইকেট পেয়ে গেছে। বাট তারপরে কিন্তু একটা দারুণ পার্টনারশিপ হয় রিয়ান পারাগ এবং জশ বাটলারের মধ্যে। দুজন কিন্তু প্রচুর 4-6 মারেন, অনেকগুলো ওভার বাউন্ডারি দুজনে মিলে মারেন। তারপরে হর্ষিত রানার বলে কিন্তু রিয়ান পারাগ আউট হয়ে যান। 14 বলে 34 রানের একটা দারুণ ইনিংস কিন্তু খেলেন রিয়ান পারাগ। 4টে 4 মারেন, 2টো 6 মারেন। একদিক থেকে কিন্তু জশ বাটলার টিকে ছিলেন। তারপরে নামেন ধ্রুব জুড়েল, যাকে আউট করেন সুনীল নারায়ণ কিন্তু গতকালকের ম্যাচে দারুণ কিছু কাজ করেছেন। বোলিংয়ে উইকেট পেয়েছেন, ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন, ক্যাচও নিয়েছেন। তো সুনীল নারায়ণ এলবিডব্লিউ করেন ধ্রুব জুড়েলকে। তারপরে অশ্বিনকে নামানো হয়। কেন নামানো হয়েছিল আমি জানি না, হয়তো রাজস্থান রয়্যালসের প্ল্যানিং ছিল যে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের ওভারগুলো রবিচন্দ্রন অশ্বিন যদি খেলে কাটিয়ে দেন, তাহলে শেষের দিকে যখন রহমান পাওয়েল বা সিমরন হেটমায়ারের মতো ব্যাটসম্যানরা নামবেন, তখন কেকেআর এর পেস বোলারদের এগেনস্টে তারা অ্যাটাক করতে পারবেন। বাট সেখানে কেকেআর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারও কিন্তু বুদ্ধিমত্তা দেখান। তিনি বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের 2-1 করে ওভার কিন্তু রেখে দেন শেষের দিকে করাবেন বলে। এবং তখন কিন্তু বরুণ চক্রবর্তীর একটা ওভারে রবিচন্দ্রন অশ্বিন তিনি কিন্তু ক্যাচ আউট হয়ে যান, 11 বলে 8 রান করেন। তারপরে হেটমায়ার নামেন। অশ্বিন আউট হওয়ার পরের বলেই কিন্তু হেটমায়ারও আউট হয়ে যান। চক্রবর্তী উইকেট পান, শ্রেয়াস আইয়ার একটা সহজ ক্যাচ নেন। এরপর নামেন রহমান পাওয়েল। তো যখন মনে হচ্ছিল যে কেকেআর এর গ্রিপে ম্যাচটা চলে এসছে, তখন রহমান পাওয়েল এবং জশ বাটলার একটা ভালো পার্টনারশিপ করেন এবং সেখানে রহমান পাওয়েল একটা ওভারে সুনীল নারায়ণের যেভাবে শট মারছিলেন, সেখানেই কিন্তু ম্যাচটার মোমেন্টামটা কিছুটা আবার রাজস্থান রয়্যালসের দিকে চলে যায়। সেখানে কিন্তু সুনীল নারায়ণকে তিনি বেশ কয়েকটা ওই ওভারটায় বড় শট মারেন এবং যদিও সেই ওভারেই কিন্তু সুনীল নারায়ণের বলেই রহমান পাওয়েল এলবিডব্লিউ আউট হয়ে যান। এরপরেও কিন্তু মনে হচ্ছিল যে কেকেআর ম্যাচটা হয়তো বের করে নেবে এখান থেকে। বাট একদিক থেকে তখনও ভালো ব্যাটিং করছিলেন জশ বাটলার। রহমান পাওয়েল আউট হওয়ার পর নামেন ট্রেন্ট বোল্ট। তিনি রান আউট হয়ে যান, 1 বলে 0 রান। তিনি খাতাটাও খুলতে পারেননি নিজের রানের। তো তারপরে ব্যাট করতে নামেন আবেশ খান কিন্তু কোনো বলই খেলেননি এবং লাস্ট তিনটে ওভারে পুরোপুরি প্রায় ব্যাটিং করেন জশ বাটলার এবং আবেশ খানকে কিন্তু তিনি স্ট্রাইক দেননি। সেখানে তার হয়তো একটা ভয় ছিল যে আবেশ খানকে যদি তিনি স্ট্রাইক দেন, আবেশ খান আউট হয়ে যেতে পারেন এবং তারপরে আরো একটা উইকেট রাজস্থান রয়্যালসই ছিল, সেটাও যদি পড়ে যায় তাহলে কিন্তু রাজস্থান রয়্যালস অল আউট হয়ে যাবে। তাই তিনি আবেশ খানকে স্ট্রাইক দেননি। আবেশ খান 0 বল খেলে 0 রানেই নট আউট ছিলেন। জশ বাটলার কিন্তু প্রচুর শট মারেন ওই লাস্টের 3 ওভারে, যেখানে মিচেল স্টার্কের 18তম ওভার ছিল, 19তম ওভার ছিল হর্ষিত রানার, এবং সেই 2 ওভারেই কিন্তু মোটামুটি ম্যাচ রাজস্থান রয়্যালস নিজের গ্রিপে করে নেয়। লাস্ট ওভারটা করতে আসেন বরুণ চক্রবর্তী। প্রথম বলেই ছক্কা খেয়ে যান। 9 রান বাকি ছিল রাজস্থান রয়্যালসের লাস্ট ওভারে ম্যাচ জিততে গেলে, এবং 9 রান ইজিলি হয়ে যাওয়ার কথা ছিল, কারণ জশ বাটলার ক্রিজে ছিলেন। ফার্স্ট বলেই ছক্কা খেয়ে যান বরুণ চক্রবর্তী। ইকুয়েশন দাঁড়ায় 5 বলে 3। তারপর পরপর 3খানা ডট বল হয়, কারণ যেমনটা বললাম জশ বাটলার কিন্তু রান নিচ্ছিলেন না, স্ট্রাইক রোটেট করছিলেন না, কারণ অপর দিকে ছিলেন আবেশ খান। তো তিনি নিজেই কিন্তু দাঁড়িয়ে থেকে ম্যাচটা ফিনিশ করতে চেয়েছিলেন। তো সেটাই তিনি করার এক্সপেকটেশন রেখেছিলেন যে একটা বল বাজে হবে, সেটা তিনি শট মারবেন। বাট 3টে ডট বল হয়ে যাওয়ায় কিন্তু ইকুয়েশন দাঁড়ায় লাস্ট 2 বলে 3 রান করলে রাজস্থান রয়্যালস জিতবে। সেখানেই একটা, আমার যতদূর মনে পড়ছে, বলটা ফুল টসই করে দিয়েছিলেন বরুণ চক্রবর্তী। ফুল টস বল করেন, সেখানে 2 রান হয় এবং শেষে 1 বলে 1 রান দরকার ছিল এবং সেখানেই কিন্তু জশ বাটলার স্ট্রাইকে ছিলেন। খুব সুন্দর একটা তিনি শট মারেন, গ্যাপে যায় বলটা এবং 1 রান নেয় রাজস্থান রয়্যালস, কিন্তু ম্যাচটা জিতে যায়। 224 রানের টার্গেট ছিল রাজস্থান রয়্যালসের কাছে এবং সেই টার্গেটটা কিন্তু তারা অ্যাচিভ করে নেয় 20 ওভারের শেষে 8 উইকেট খুইয়ে। এবং জশ বাটলার তিনি 60 বলে 107 রান করে নট আউট থাকেন। 9টা 4 মারেন, 6টা 6 মারেন, একটা আনবিলিভেবল ইনিংস। এবং শেষে বলা যায় প্রায় একার দমেই শেষের দিকে রাজস্থান রয়্যালসকে অর্থাৎ RRকে ম্যাচ জিতিয়ে দেন জশ বাটলার। একটা দারুণ সেঞ্চুরি করেন এবং শেষ পর্যন্ত তিনি নট আউট থেকে রাজস্থান রয়্যালসকে ম্যাচটা জিতিয়ে দেন। তো কলকাতা নাইট রাইডার্সের বোলিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, সেখানে কিন্তু মিচেল স্টার্ক অতিরিক্ত বাজে বোলিং করেছেন গতকালকের ম্যাচে। এবারে কিন্তু সেরকম ভালো বোলিং এখনো পর্যন্ত মিচেল স্টার্ক করতে পারেনি। হ্যাঁ, 2-1টা ম্যাচে উইকেট তিনি পেয়েছেন ডেফিনেটলি, কিন্তু এখনো পর্যন্ত যে জিনিসটার জন্য কেকেআর তাকে দলে নিয়েছিল, যে পাওয়ার প্লেতে এসে তিনি উইকেট নেবেন, ডেথ ওভার্সে ভালো বল করবেন, 2-1টা ম্যাচে উইকেট ভালো পেয়েছেন ডেফিনেটলি, কিন্তু বাদ বাকি ম্যাচগুলো ইকোনমি অতিরিক্ত হাই।
গতকালকের ম্যাচেরও যদি কথা বলি 4 ওভারে 50 রান দিয়েছেন এবং মনে পড়ছে আমার সেই 18তম ওভারের কথা, তখন রাজস্থান রয়্যালস ব্যাট করছিল। 18তম ওভারটা কেকেআর এর হয়ে করতে আসেন মিচেল স্টার্ক, সেখানে 18টা রান দেন মিচেল স্টার্ক এবং একটা ওয়াইড করেন মিচেল স্টার্ক। আমার যতদূর মনে পড়ছে সেই ওয়াইডটা কিন্তু ফিল সল্ট কালেক্ট করতে পারেন এবং সেটা কিন্তু 4 হয়ে যায়। ওই 4 রান কিন্তু বিরাট বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ওই 4টা যদি না হতো কলকাতা নাইট রাইডার্স হয়তো গতকালকের ম্যাচটা জিতে যেত। তো যাই হোক, 4 ওভারে 50 রান দেন মিচেল স্টার্ক, কোনো উইকেট পাননি। ভাইভা বারোরা 3 ওভারে 45 রান দিয়ে একটি উইকেট পান, খুব এক্সপেন্সিভ গেছেন তিনিও। হর্ষিত রানা 4 ওভারে 45 রান দিয়ে 2টো উইকেট পান। সুনীল নারায়ণ 4 ওভারে 30 রান 2টো উইকেট, খুব ভালো বোলিং করেছেন। বরুণ চক্রবর্তী 4 ওভারে 36 রান দিয়ে 2টো উইকেট পান গতকালকের ম্যাচে। আন্দ্রে রাসেল 1 ওভার বল করতে এসেছিলেন, 17 রান খান। তো এই ছিল কেকেআর এর বোলারদের বোলিং পারফরমেন্স। খুব একটা ভালো দিন কিন্তু কেকেআর এর বোলারদের জন্য যায়নি, সুনীল নারায়ণ ছাড়া অবভিয়াসলি। বরুণ চক্রবর্তীও ভালো বল করেছিলেন। তো কেকেআর ম্যাচটা হেরে যায় রাজস্থান রয়্যালসের কাছে। রাজস্থান রয়্যালস আর 2 উইকেটে কিন্তু ম্যাচটা জিতে নেয় এবং এই ম্যাচটা জেতার ফলে রাজস্থান রয়্যালস কিন্তু এই ম্যাচটা শুরু হওয়ার আগে পর্যন্ত রাজস্থান রয়্যালস কিন্তু এবারের আইপিএল এর পয়েন্টস টেবিলে 1-এ ছিল এবং কেকেআর ছিল 2-এ। গতকালকের ম্যাচটা রাজস্থান রয়্যালস জিতে যাওয়ার পরেও কিন্তু তারা 1-এই থেকে গেল স্বভাবতই এবং কেকেআর কিন্তু তাদের ভালো রান রেটের জন্য এখনো পর্যন্ত আইপিএল এর পয়েন্টস টেবিলে 2 নম্বর স্থানেই রয়েছে। রাজস্থান রয়্যালসের পয়েন্ট সংখ্যা 12, 7 ম্যাচ খেলে 6টা ম্যাচ জিতে গেছে আর মোটামুটি 3-4টে ম্যাচ জিতলে কিন্তু তাদের প্লে অফস তো কনফার্ম হয়ে যাবেই এবারের আইপিএল এর। তার সাথে সাথে প্রথম 2টো স্পটে থাকাটাও মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স 2 নম্বর স্থানে ছিল গতকালকের ম্যাচটা শুরু হওয়ার আগে, শেষ হওয়ার পরেও যেহেতু হেরে গেছে 2 নম্বর স্থানেই আছে ভালো রান রেটের জন্য, যেটা আগেও বললাম। তাদের পয়েন্ট সংখ্যা 8, 6 ম্যাচ খেলে তাদেরকে কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। অবশ্যই কেকেআর এর ভালো টিম রয়েছে এবারে এবং এক্সপেক্ট করবো আমরা তারা কিন্তু ফাইট ব্যাক করবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে গতকাল আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রাজস্থান রয়্যালস অর্থাৎ কেকেআর ভার্সেস আর যে ম্যাচটা ছিল সেই ম্যাচটার একটা ছোট করে রিভিউ করার চেষ্টা করলাম নিজের মতো করে অবশ্যই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।